This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. শুরু করছি বাছাই নয়, নজর রাখবো সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। মেয়রকে প্রশ্ন করে অপ্রস্তুত অবস্থায় ফেললেন খোদ শাসক দলেরই কাউন্সিলর। হ্যাঁ, মেয়রকে প্রশ্ন করলেন শাসক দলের কাউন্সিলর, আর তাতেই অপ্রস্তুতে পড়লেন তিনি। কলকাতা পুরসভার অধিবেশনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। বিরোধীরাও বিশ্বরূপদের বক্তব্যকে সমর্থন করেন। আসুন শুনি। পুলিশ বিজ্ঞাপন দিয়ে বলছে পার্কিংয়ের কোনো সমস্যা থাকলে পুলিশকে 100-এ ডায়াল করতে। তা কেন হবে? পুরো পার্কিং বিষয়টা কলকাতা পৌরসভার অধীনে। যদি কোনো বক্তব্য থাকে পুলিশ কলকাতা পৌরসভা জানাতে পারে যে আপনারা আমাকে জানান, এবং অভিযোগ জানানোর পর যেটা মনে করলে সেটা পুলিশের কাছে পাঠাতে পারে। পৌরসভার এখতিয়ারে পুলিশ ঢুকে পড়ছে। আমার তো মনে হয় সে ব্যাপারটা সচেতন হওয়া উচিত, কারণ পৌরসভার একটা আলাদা গরিমা আছে। সব ব্যাপারে যদি পুলিশ চলে আসে তাহলে পৌরসভার গরিমা কোথাও না কোথাও খাটো হবে আমার মনে হয়েছে। শাসক দলের নেতার প্রশ্নে অস্বস্তিতে পড়লো কিন্তু শাসক দলে। কিন্তু কেন হঠাৎ করে এই দিকটা দেখতে হলো? কেন হঠাৎ করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললো হঠাৎ করে দলেরই কর্মী, এবং এই বিষয়ে কি চলছে, কেন বললেন? আসুন কথা বলি আমাদের প্রতিনিধির সঙ্গে। এই মুহূর্তে সায়ন্ত ভট্টাচার্য সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আচ্ছা সায়ন্ত, কাউন্সিলরের এই প্রশ্নে যে মেয়র অস্বস্তিতে পড়েছেন তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই সুর বদলের কারণটা কি? অন্য কিছু কারণ কি রয়েছে? এটা কি কোনো কিছুর ইঙ্গিত, নাকি সম্পূর্ণভাবে সততা? একদমই, দেখো আজকে বিশ্বরূপ দে যে প্রশ্নটা তুলেছে হকার এবং বেআইনি পার্কিং, সেটা নিয়ে কিন্তু তিনি বারবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে সরব হয়েছেন এবং একাধিকবার এটা নিয়ে প্রশ্ন তুলেছেন যে পুলিশের ভূমিকা তাহলে কী থাকছে। কিন্তু আজকে মেয়রের সামনে এবং কলকাতা পুরসভার অধিবেশনের মধ্যে যেভাবে প্রশ্ন তুললেন যে পুলিশ যেভাবে হস্তক্ষেপ করছে তাতে পুরসভার কিন্তু গরিমা নষ্ট হচ্ছে, পুলিশের যে কাজ নয় সেটাও তারা করছে, অথচ কাউন্সিলররা জানতে পাচ্ছেন না। কলকাতা পুরসভার তরফে যে দায়িত্ব পালন করার কথা সেটা পুলিশ করে যাচ্ছে। অর্থাৎ কোথাও না কোথাও পুলিশের হস্তক্ষেপ নিয়ে কিন্তু খোদ রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সামনেই বিশ্বরূপ দিয়ে প্রশ্ন তুললেন। অর্থাৎ যেটা মনে করা হচ্ছে যে কোথাও বারবার পুরসভার মেয়র পারিষদদের জানিয়েও ক্লান্ত তিনি, সেই কারণেই আজ কিন্তু অধিবেশন কক্ষে নিজের বক্তব্য বিস্ফোরক আকারে প্রকাশ করেছেন। এমনকি পুলিশের ভূমিকা যা থাকার কথা নয় সেটাও তারা করছে। অর্থাৎ ইললিগাল কনস্ট্রাকশন, হকার, যত্রতত্র ফুটপাতের উপর হকার বসিয়ে দেওয়া, পুলিশকে দিয়ে ইললিগাল পার্কিং নিয়ন্ত্রণ করা, এই যাবতীয় কাজ কিন্তু করা হচ্ছে। সেটা নিয়েও কিন্তু তিনি সরব হলেন এবং এখানেই মেয়র তথা মেয়র পরিষদ শাসক দলের কাউন্সিলর কিন্তু রীতিমতো অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়েছেন। এর জল কতদূর গড়ায় শান্ত, এটাই এখন দেখার। অনেক ধন্যবাদ শান্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। নজর রাখতে হচ্ছে আমাদের অন্য খবরের দিকে। সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন তিনি ধাক্কা খেলেন? বিচারপতিদের বিরুদ্ধে করা মামলা খারিজ হয়েছে, আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যের বিরোধিতায়, মানে এই মন্তব্য, তাদের কোনো মন্তব্য কোনোভাবে কোনো প্রভাব পড়বে না তো মামলার ক্ষেত্রে, এইরকম বিষয়গুলোকে সামনে রেখেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অবশেষে আদালতের, মানে শীর্ষ আদালতের কি পর্যবেক্ষণ, শ্রাবন্তী সাহা বুঝিয়ে বলবেন। শ্রাবন্তী। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার একাধিক মামলা, এজলাসে তার একাধিক মামলা ছিল, এবং সেই মামলায় তারা যে ধরনের মন্তব্য করেছেন তাতে আলটিমেটলি সিবিআই এবং ইডির তদন্ত প্রভাবিত হতে পারে, এমনটাই আশঙ্কা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং যাতে এই মামলাগুলি বিচারপতির বিশেষ তত্ত্বাবধানে ওই দুটি বেঞ্চ থেকে সরিয়ে কোনো একটি বিশেষ বেঞ্চ করে দেওয়া হয়, তারই আবেদন জানান শীর্ষ আদালতে। সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা একটি প্রেস নোট দিয়ে জানিয়েছেন যে পুনরায় তিনি এই নিয়ে ভাবনা চিন্তা করছেন, ফের তিনি সুপ্রিম কোর্টেও যেতে পারেন যাতে পুনর্বিবেচনার আর্জি জানিয়ে। তবে আপাতত এই মামলা যেটা রয়েছে তার এই দুই বিচারপতির ঘর থেকে এই মুহূর্তে সরছে না। ধন্যবাদ শ্রাবন্তী। একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। রেজিস্ট্রার বলেছেন যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন নয়, ফ্রেশ কজ অফ অ্যাকশন দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন ফাইল করুন। অ্যাকর্ডিংলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা সেই পদক্ষেপ নিচ্ছেন। এর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধাক্কা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ এর কোনো সম্পর্ক নেই। ডিভিশন বেঞ্চে ধাক্কায় নওশাদ সিদ্দিকীর। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা নয়, ভিক্টোরিয়া হাউসের কাছে অন্য জায়গায় সভা হতে পারে। নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। বিচারপতির নির্দেশ কি সেটাও যেমন ডিটেল জানবো, তার পাশাপাশি নওশাদ সিদ্দিকীর রিয়াকশন সেটাও একটু বোঝার চেষ্টা করি। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন। প্রদীপ্ত, দেখো, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফ থেকে এটা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ওই দিন সভা করতে দেওয়া সম্ভব হলেও সেটা ইনডোরে করতে দেওয়া হবে, কিন্তু কোনোভাবেই বাইরে কোথাও সভা নয়। আর এই সভা নিয়ে বেশ কয়েকদিন ধরে টানাপোড়েন চলছিল। নওশাদ সিদ্দিকীরা তারা দাবি করছিলেন যে তারা লালবাজারকে প্রথমে চিঠি দিয়েছিল ভিক্টোরিয়া হাউসের সঙ্গে সভা করার জন্য, এবং তা নিয়ে বেশ টানাপোড়েনের পর লালবাজার জানায় যে ওখানে সভা করা সম্ভব না। এরপর গোটা বিষয়টা নিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং বিচারপতি জয় সেনগুপ্তর এজলাস থেকে একটা শর্ত সাপেক্ষে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। আর তাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার, এবং রাজ্যের তরফ থেকে বলা হয় যে 21 তারিখে একাধিক কর্মসূচি রয়েছে, একাধিক অনুষ্ঠান রয়েছে এই শহরের বুকে, ফলে পুলিশের পক্ষে এই নওশাদ সিদ্দিকীদের সভাও সামলানো সম্ভব নয়। এবং গত বছর এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল সেই যুক্তিকে রাজ্যের তরফ থেকে রাখা হয়, যদিও নওশাদ সিদ্দিকীর আইনজীবী ফিরদৌস সামিমদের তরফ থেকে বোঝানোর চেষ্টা হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চকে যে না, গোটা বিষয়টা প্ররোচনা পুলিশের তরফ থেকে। এই নানা টানাপোড়েনের শেষে হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে সভাটা ওখানে করা সম্ভব নয়। পরবর্তী কি সিদ্ধান্ত তারা নেবেন এই মুহূর্তে ফুরফুরা শরীফে দলের রাজ্য কমিটি, অর্থাৎ আইএসএফ এর রাজ্য কমিটি, তারা বৈঠকে বসেছেন এবং সেই বৈঠকের পর তারা সিদ্ধান্ত নজর থাকবে সেটাই যে তারা কি সিদ্ধান্ত নেয়। প্রদীপ্ত, এই বিষয়ে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ কি ভাবছেন শুনি। বিরোধীদের আটকাতে হবে। যে মুসলমানরা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছে তারাই বুঝুক, এটাতে আমাদের বলা। মুসলমানরা ভোট না দিলে মমতা ব্যানার্জি কোনোদিন ক্ষমতা আসতে পারত না। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করাটা কোনো জায়গা নয়, সবার জন্য আমি বলছি। যেহেতু ওখানে মমতা ব্যানার্জি সভা করেছেন, যেহেতু আর কাউকে সভা করতে দিচ্ছেন না, তাই সবাই জিদ করছে। গণতান্ত্রিকভাবে প্রত্যেকের সেই অধিকার আছে চাওয়ার বা পাওয়ার, সেটা পাওয়া উচিত কি না আদালত যেটা বলবেন বা অ্যাডমিনিস্ট্রেশন এটা কথা বলা উচিত, নাহলে সভা বন্ধ করা উচিত ওখানে। নজর আছে এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। কলকাতা মেডিকেল কলেজের র্যাগিং এর অভিযোগে শিলমোহর তদন্ত কমিটির রিপোর্টে অভিযোগে মান্যতা দিল। অভিযুক্তদের একাডেমিক কার্যকলাপে বিধিনিষেধ জারির সম্ভাবনা। র্যাগিং রুখতে তৈরি হচ্ছে এসওপি। চিকিৎসকদের আচরণের পরিবর্তনে কাউন্সেলিং এর ব্যবস্থা। র্যাগিংয়ের অভিযোগে শিলমোহর দিল তদন্ত কমিটি। কলকাতা মেডিকেল কলেজে র্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটি শুক্রবার রিপোর্ট জমা দেয়। যারা অভিযোগ করেছে তারাও আমাদের ছাত্র, যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তারাও আমাদের ছাত্র। মেডিকেল কলেজ অথরিটির উদ্দেশ্য হচ্ছে রিফর্মস করা, যাতে পরিষেবা, সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত না হয়। অ্যাট দ্য সেম টাইম যাতে একাডেমিক এনভায়রনমেন্ট কোনো রকমভাবে ব্যাহত না হয়। একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে মেডিকেল কলেজ অথরিটি কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের এক্সটর্শন, কোনো ধরনের ভয় দেখানো, জুলুমবাজি এই প্রেমিসেসে অ্যালাউ করবে না। যে বিভিন্ন রায় আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়েছি, তা থেকে আমাদের একটা সঠিক সিদ্ধান্তে আসতে হবে, এবং সেটা হচ্ছে এনএমসির রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে। এখানে যে রিপোর্ট এসছে তাতে তার যে ভার্বাল অ্যাবিউজ, আচরণবিধি, তার সত্যতা রয়েছে। এবং এই যে নতুন মেন্টারশিপ একটা চালু করার ব্যাপার হতে চলেছে, তারা কিন্তু এই ফার্স্ট ইয়ার যারা আসবে তাদেরকে দেখবে এবং প্রয়োজনীয় প্রত্যেকটা এইচওডি তারা তাদের ডিপার্টমেন্টাল রিপোর্ট দেবে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তারা কীভাবে আছে না আছে, এবং সেই রিপোর্ট অনুযায়ী আমরা রেগুলার সেগুলো ফলো আপ করবো এবং দেখবো যে তারা কী করছে না করছে। হবু চিকিৎসকদের মনস্তত্ত্ব বিশ্লেষণ করেও বোঝার চেষ্টা করবেন কলেজ কর্তৃপক্ষ কেন এমনটা ঘটলো। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। মুর্শিদাবাদের সুধীর গোঠা AR হাই স্কুলে ভুয়ো শিক্ষক কাণ্ড। প্রধান শিক্ষক ও তার ছেলে গ্রেফতার হওয়ার পর নতুন তথ্য সামনে আসে। হঠাৎ করে স্কুলের এক শিক্ষক ও কর্মীর ইস্তফা ঘিরে ধোঁয়াশা। বিগত কয়েক মাস থেকে স্কুলেই আসতেন না সহ শিক্ষক আব্দুল রাকিব ও শিক্ষাকর্মী আব্দুল রহিদ। অনিমেষ তেওয়ারি নিয়োগের ঘটনায় এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সিআইডি সূত্রে খবর।